হেডফোন নিতে ভাইয়ের রুমের দরজা খোলা মাত্রই দুইটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউই না, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসি, কিন্তু কখনোই এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করিনি। ছি ভাইয়া ছি, তোমাকে আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? জান্নাত তোমাকেও বা কি করে বলবো, ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি ছি। আমি মাথা নিচু করে নিচ্ছু। আবির প্লিজ কাউকে কিছু বললো না, প্লিজ তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনোই উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতেই চলে এলাম আমার রুমে। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাই নেই বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকেই বা কী করে বলবে এই কথা? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবেই ডিসিশন নিলাম বাড়ি থেকে দূরে কোথায় চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল। ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাহিরে বের হতেই বাসার সবাই, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। কই যাবি তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয়ে পালাচ্ছ? তোমার মতো নোংরা মেয়েকে বিয়ে করব তুমি কি করে ভাবলে? আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনে আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণ্য হচ্ছে। এইদিকে ভাইয়া এসে আমাকে ইচ্ছে মতো লাঠি দিয়ে পিটিয়েছে। ব্যথায় আমি চিৎকার করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অজরেই বর্ষা নামছে। নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকিয়ে রাখা হলো। নিজের গর্ভধারণী মাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এইসব ভেবেই 2 চোখে যেন অশ্রুবাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে এনে, আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শ করলাম না, সেই জান্নাত কি করে ভাইয়ের বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতেই বিয়ে করব, যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পরে ভাবি আমাকে জানলা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্নই, আমি কেন এমন করলাম। এইদিকে ভাবির মাথাও একটা জিনিস ঢুকছে না। আবির তো জান্নাতকেই ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজী আসলো, আবিরও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নাই, সবারই মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচণ্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো আমি তোমার কথা রেখেছি। মা, আমি জান্নাতকে বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গিয়েছে। জানি না সে থাকলেও হয়তো বা আরও অনেক মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট করে পাইছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেই দিন আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবেই খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখবে। ইতি, তোমার কলিজার টুকরা। বাসার দেওয়াল টপকিয়ে বাইরে আসলাম। চলছি দূর অজানার সামনে রেল স্টেশনে। ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে যেন কি লাগলো। তাকিয়ে দেখলাম একটা লাকিজ, কিন্তু লাকিজটা কার? এই সিটে তো কেউই ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরে স্টেশনে আসতে আশেপাশের সিটের সবাই নেমে গেল, কিন্তু কেউই লাকিজটা নিল না। মনে হয় কেউই ছেড়ে গেছে। লাকিজটা খুলতেই অবাক হয়ে যায়। লাকিজটা টাকা দিয়ে ভর্তি, কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাকিজেই কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম। হ্যাঁ, তোমাকেই বলছি, সন্ত্রাসটা আমার পিছু নিয়েছে। জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসাও পৌঁছিয়ে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1206, 2 তেজগাঁও, ঢাকা। এখন কি করব বুঝতেছি না। এতগুলো টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজে লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা কারো পিকআপ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউই এগিয়ে আসছে না। সিএনজিটাকে থামিয়ে দৌড়ে গাড়িটার কাছে গিয়ে লোকটাকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পেয়েছিল, মাথা ফেটে গিয়েছে, পায়েও ক্ষতের সৃষ্টি হয়েছে, রক্ত বের হচ্ছে। ভাইয়া, একটু এই দিকের লোকটাকে হাসপাতাল নিতে হবে। বেশিক্ষণ এইভাবে থাকলে লোকটি মারা যাবে।
সিএনজি চালক লোকটাকে বললাম, ভাই ছাড়ুন, আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে, এইসব পুলিশ দেখবে, আপনি গাড়িতে উঠুন, আপনাকে ডাবল ভাড়া দিব, লোকটাকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটার অবস্থাও আরও খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনে একটা হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার লোকটাকে কেবিনে নিয়ে, পেশেন্টের অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কি হন? এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি টাকা জমা দিয়ে দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করব ভাবছি, আমার কাছে তো আর 500 টাকাও নাই। এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানো ফরজ। তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটির অপারেশন থিয়েটারে নিল। একটু পরে নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। এই ফোনটা পেশেন্টের কাছেই ছিল। আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি দিব রক্ত, আমার রক্তের গ্রুপও নেগেটিভ। আপনি তো 1 ব্যাগ দিতে পারবেন, আরও 1 ব্যাগ। ডাক্তার আমার শরীর থেকে 2 ব্যাগই নিন প্লিজ, তাছাড়াও আমি এখন রক্ত কই পাবো? আমার শরীর থেকেই নিন প্লিজ। না, তা কি করে হয়? পাশে থাকা ডাক্তার বলল। অনেক রিকোয়েস্ট করার পরে নিল। কিছুক্ষণ পর রিংটং বেজে উঠল। লোকটার ফোনে ফোন দিচ্ছে, রিসিভ করেই সালাম দিলাম। কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? ওপাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে চলে আসে। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপশ্বরীর মতো। আপনি ফোন রিসিভ করেছেন তাই না? হ্যাঁ, ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি। এই ফালতুমার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলে গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসে। তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। ওই মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাচ্ছি। ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। হাইরে মানুষ, ওনার বাবাকে বাঁচাতেই কত কি করলাম, আর উনি আমার গালে হাত তুললো, অপমান করলো। আমার কপালটা হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। তো একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঠিকানায় একটু দেখিয়ে দিবেন? সামনে গিয়ে ডানে আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পেলাম। কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? অনেক সুন্দর ফুল গাছ লাগানো। ভাই এটা কি 1206 2 বাসা? দারোয়ানকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আপনি কে? আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। ওকে দাঁড়ান, ম্যাডাম একটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়, ওকে ভিতরে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর। এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলছি। কই গেল? পকেটেই তো ছিল। কি হলো? কি বিড়বিড় করছেন? কিসের টাকা? কই দেখি। আন্টিটা বলল, লাগেজের চেনটা খুলে দেখুন। ইমির বাবার তো এই টাকাগুলো নিয়ে আসার কথা, উনি কই? আমি জানি না। আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেললো। মারধর করেই মুখ পেঁচিয়ে রাখায় কথা বলতে পারছিলাম না। টাকা গণার পর এখানে তো 95 লাখ, আর বাকি 5 লাখ টাকা কোথায়? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। এই মেয়েকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি। এই কুত্তার বাচ্চা, বল আমার বাবা কই? আটকে রেখেছিস কোথাও? আমি পুলিশকে ফোন দেব। একটু পরেই পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়ার জন্য। তাই ইচ্ছে মতো 3D ডিগ্রি দিচ্ছিল। এই কুত্তা বল, এই কুত্তা বল, আমান সাহেবকে কই রেখেছিস? আমার 5 লাখ টাকা বের কর। এইদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। আপনার ছেলে ঠিক সময় না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত।